লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি এই মুহূর্তে বিমানবন্দর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ট্রেন থেকে নামার সময় নিজ নিজ মালামালের প্রতি খেয়াল রাখুন এবং ভাই খুব বিপদে পড়েছি, আপনার ফোনটা দিয়ে একটা ফোন দেওয়া যাবে? বিপদে পড়ছেন, ফোন দিবেন? আচ্ছা দেন। হ্যালো আলামিন, হ্যালো আলামিন ভাই, আমি তো বকুল ভাই। আমি তো বাড়ি থেকে পালায় আসছি, আমার কাছে কোনো ফোন নাই। সকালে ট্রেন থেকে নাইমা রেহান ভাইরে চিনবো কেমনে? তুই চিন্তা করিস না, আমি তোরে বলে দিচ্ছি। সে একটা কালো পাঞ্জাবি পরে থাকবে, সাথে চাদর থাকবে তার। দেখতে হিরো হিরো চেহারা, কিন্তু আচরণ দেবদাসের মতো। ওর খাওয়া মানুষ যেমন হয় আর কি। তুই কোনো চিন্তা করিস না, সে সময় মতো স্টেশনে চলে আসবে। তুই সাবধানে রওনা হয়ে যা। আপনি কি রেহান ভাই? আপনি কি বকুল? জি আমি বকুল। জি কিছু মনে করবেন না, আমি আসলে সিগারেটের গন্ধটা নিতে পারি না। সিগারেটটা ফেলে দিলে খুশি হতাম। ও আচ্ছা, ঠিক আছে, ফেলে দিলাম। ঠিক আছে, আমার মনে হয় আপনি খুব ক্ষুধার্ত, লম্বা জার্নি করে আসছেন। আমি সকাল থেকে কিছু খাইনি এখনো। চল একটা কাজ করি, আমরা কোনো একটা হোটেলে যেয়ে পরোটা খেতে খেতে বাকি আলো ফেলে দিব। আচ্ছা রেহান ভাই, আমি অনেক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছি। এই শহরে আমার আপন বলতে কেউ নেই। আমার ব্যাপারটা প্লিজ একটু দেখবেন। হ্যাঁ ভাই, ডিম ভাজি কি দিব? আরে না না থাক, পকেট টাকা নাই। এই ডাল ভাজি রুটি দিয়ে আমরা সেরে নিব। আর সেটা বলে কি হয় নাকি? মেহমান নিয়ে আসছেন না, ওর টাকা না দেবে সমস্যা নাই, টাকা পরে দিবেন। প্রয়োজন বোধ আমি খাতায় লিখে রাখবো, সমস্যা কি? হো, তাহলে একটা কেন, দুটো ডিম ভাজি দাও। আচ্ছা ঠিক আছে। এই রায়ের বাজারে দিলে স্পেশাল ডিম ভাজি করো তো। আচ্ছা শুনেন, আমার পকেটে না বেশি টাকা পয়সা নাই। বেশিরভাগ সময় আমার পকেটে শূন্য থাকে। আমি ক্যাম্পাসেই থাকি, আমি ক্যান্টিনে খাওয়া দাওয়া করি। বেশিরভাগ সময় আমি পাতলা ডাল, সাদা ভাত আর ভর্তা খাই। আপনাকে অভ্যস্ত হতে হবে। শুরুতে একটু একটু কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে মানিয়ে নিতে হবে। আমার কোনো অসুবিধে নেই। রেহান ভাই, আমার ভর্তির ব্যাপারটা প্লিজ একটু দেখবেন। আলামিন আপনার কি হয়? রক্তের কেউ না, তবে আপন ছোট বোনের মতোই দেখে। উনি যখন গ্রামে থাকতেন ওনার কাছে আমি করতাম, কিন্তু কখনো টাকা নিতেন না। পড়াশোনায় একটু ভালো ছিলাম বলে সব সময় উৎসাহ দিতেন। আলামিন আপনার সম্পর্কে আমাকে সব কিছু বলেছে। সমস্যা নেই, আপনার ভর্তির ব্যবস্থা আমি করে রেখেছি। আর হলে সিট পেতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। আপাতত আপনি রোকেয়া হলে, আমার একটা ছোটো বোন থাকে, ওকে আমি বলে রেখেছি, আপনি ওর সাথে শেয়ার করে থাকতে পারবেন। আমার কাছে তেমন টাকা পয়সা নেই। আমার পরিবার কখনোই চায়নি আমি এই শহরে পড়াশোনা করতে আসি। অর্থনৈতিক টানাপোড়েনের জন্য উল্টো তারা আমাকে বিয়ে দিতে চেয়েছেন, তাই বাধ্য হয়েই পালিয়ে এসেছি। আলামিন আমাকে সব বলেছে, ও খুব ভালো বন্ধু। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যতটুকু পারি সবসময় চেষ্টা করব।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তুই? এই তো ভাইয়া। আচ্ছা, ওর নাম হচ্ছে বকুল। মেরিট লিস্টে নবম হয়েছে ল ডিপার্টমেন্টে। হ্যালো বকুল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসলেও মানে প্রত্যন্ত গ্রাম থেকে এসছে। তুই একটু পড়িয়ে শিখে নিস। যথেষ্ট মেধাবী আছে, খুব ইজিলি সেট করে দিতে পারবে। তুই একটা কাজ কর, তুই ওখানে ভিতরে যা। চলো। ও, আপনি বিকেলবেলা বটতলা নিয়ে আসিস। আপনি পুরো ক্যাম্পাসে ঘুরিয়ে দেখাবো। ভাইয়া, বকুল মেয়েটা কিন্তু বেশ সুইট। আপনি যদি সম্মতি দেন তাহলে আমরা তাকে ভাবি ডাকতে পারি। তোর বোকা, ভালোবাসা কি আমার মতো নিঃস্ব মানুষের জন্য? ভালোবাসা হচ্ছে বিলাসীদের জন্য, বুঝছিস? তোর কাজ কর, তোরা একসাথে আড্ডা দে, হাট, গল্প কর, ওই সব কিছু দেখা। আর পরে তোর সাথে দেখা করছি। তোর কোনো প্রবলেম হলে আমাকে বলিস, ওকে ভাইয়া। ঠিক আছে? ওকে। আচ্ছা, রেহান ভাই কি চলে গেল? হ্যাঁ, জানো রেহান ভাইয়া না খুব ভালো একজন মানুষ। আর এই ক্যাম্পাসের সাধারণ ছাত্রদের জন্য তো সে আশীর্বাদ। অথচ সবার মুখে হাসি ফোটানো এই মানুষটা, তার জীবনে কোনো আনন্দ নেই, কোনো চাওয়া নেই। কি বলো? ওনাকে তো দেখে কিছুই বোঝা যায় না। তুমি জানো না বকুল, রেহান ভাইয়ের পরিবার তার থেকে আলাদা হয়ে গেছে। এমনকি তার কোনো আত্মীয় স্বজনও তার সাথে যোগাযোগ করে না। কেন? আসলে রেহান ভাইয়ের যে ব্যাচমেটরা ছিল না, তারা সবাই পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করে এখন সেটেলড। আর রেহান ভাইয়া এখনো ক্যাম্পাসে পড়ে আছে। আসলে কি জানো, সবার চোখে না সে একজন ব্যর্থ মানুষ। আর এসব কারণেই ধীরে ধীরে তার পরিবার, আত্মীয় স্বজন সবাই তার থেকে দূরে চলে গেছে, সবার থেকে সে আলাদা হয়ে গেছে। আচ্ছা, ওনার জীবনে কি কোনো লক্ষ্য নেই? মানে উনি কি সফল হতে চায় না? ভাইয়া সবসময় ছাত্রদের প্রতিনিধি হতে চেয়েছেন, বিপদে আপদে সবার পাশে দাঁড়িয়েছেন, রাজনীতি করে মানুষের সেবা করতে চেয়েছেন। কিন্তু বড় বড় নেতারা সব সময় তাকে পদবঞ্চিত করেছে। একটা ভালো পদ কিংবা পোস্টের জন্য তার জীবন থেকে অনেকগুলো সময় হারিয়ে গেছে। আর ক্ষমতাবান লোকেরা সব সময় তাকে ব্যবহার করেছে, নেতা হতে দেয়নি কখনো। আসলে কি জানো, সৎ লোকেরা না সব জায়গায় প্রতারিত হয়। যাই হোক, অনেক বেলা হয়ে যাচ্ছে, চলো হলের দিকে আগাই। Hey, hello. Hey, Junior. Please come. কোন ডিপার্টমেন্ট? জি, ইতিহাস। কমন। আমি ঐতিহাসিক ডিপার্টমেন্টের
একমাত্র প্রবীর স্টুডেন্ট, ব্যর্থ ছাত্র নেতা রেহান ভাইয়ের ডান হাত। আমি 2 দিনের জন্য গ্রামের বাড়ি গেছিলাম, আসার পরে তো আমি হতাশ। তুমি যাইতেছো, আমারে দেখলা, সালাম কালাম দিলা না, তোমার তো সাহস আছে ভাইয়া। সরি ভাইয়া, আমি চিনতে পারিনি। আসসালামু আলাইকুম। না 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 না, শুধু সরি তো কাজ হবে না ভাইয়া। আসো আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো। তুমি কি নাচতে পারো? না। নাচতে পারে না, তাহলে অভিনয় পারো? অভিনয়? না। অভিনয় আবার মূল্য তাও তো পারি না ভাইয়া। কি রে, এ তুই মুরগি হ। হ্যাঁ, দেখছো ভাইয়া কেমনে মুরগি হয়? এই এখানে এসে বই, যাও মুরগি হও, নাইলে জামা কাপড় খুলা রাইখা দিব, পরে আবার বলতে পারবা না ব্যর্থ ছাত্র নেতা রেহান ভাইয়ের ডান হাত হাসেম ভাই মানুষ ভালা না। যাও, যাও যাও। কি হচ্ছে এখানে? ভাই একটু মুরগি মুরগি খেলতেছিলাম ভাই। মুরগি মুরগি খেলতেছোস? তোর আমরা একদিন না করছিলাম না? তোর একদিন না করছিলাম আমি? তুই এনে যা, যা। এই তুই দাঁড়াও, যা যা। এই ছোট এদিকে আসো, মুরগা মুরগা। হোস্টেলে কি সিট পেয়েছো? না ঢাকা শহরে থাকার কেউ আছে? না ভাইয়া, এখন সিট পাইনি। এক আত্মীয়র বাসায় উঠেছি। কালকের ভিতরে সিট না পেলে হয়তো বা আমাকে রাস্তায় ঘুমাতে হবে। তোমরা কাজ করো, কালকে সকালে ক্যান্টিনে চলে আসো, তোমার সিটের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে? আর সেপর থেকে কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবো, ঠিক আছে? জি ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম, যাও। আঙ্গুল কান ধর, এক পৌঁছা কর ভাই উঁচা কর, ফাঁকা করে দাঁড় করে দাঁড়া থাক। দাঁড়া, 20 মিনিট আমরা দাঁড়া থাকবে, এটা তো শাস্তি। আরে নেক্সট টাইম যদি আমি দেখি কারণে ডাক দিতে, আমার তো খারাপ কেউ হবে না, বলে দিলাম। ওহ ভাগ্যিস একই বিল্ডিংয়ে 2টা টিউশনি পাওয়া গেছে, আপনার কিন্তু কষ্ট কম হবে। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আপনি না এগুলো বলবেন না, এগুলো বললে বাংলা সিনেমার ডায়লগ মনে হয়। আপনার কাজ করেন, আপনি এইসব বয়ানবাজি বাদ দিয়ে কি শুনিতে মনোযোগ দেন। রেহান ভাই, আপনি সত্যি খুব ভালো একজন মানুষ। আমি তো সেটা জানি না, আমি জানি আমি একজন বেকার মানুষ, ওই যে নাই কাজ তো খই ভাজ, ওই ধরনের মানুষ আর কি। এমন বিশুদ্ধ ফরমালিন মুক্ত খই সারা জীবন ভাসতে থাকো, তাহলে অন্তত আমরা সাধারণ শিক্ষার্থীরা অনেক উপকৃত হবো। আপনি প্রথম মাসের টিউশন স্যালারি পেয়ে অবশ্যই আমাকে ট্রিট দিবেন। অবশ্যই দিব রেহান ভাই, আসি। রেহান ভাই, বলতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা শুনুন না, এখানে 1200 টাকা আছে, আপনি এটা দিয়ে আমার জন্য একটা বাটন ফোন কিনে নিয়ে আসবেন। বাবা মার সাথে একটু কথা বলবো। আচ্ছা সেটার প্রয়োজন নেই,
আমার কাছে একটা বাটন মোবাইল আছে, আপনি চাইলে আপাতত এটা চালাতে পারেন। তাহলে আপনি কি চালাবেন? কোনো অসুবিধা নেই, আমার কাছে আরেকটা মোবাইল আছে। আপনি এই টাকাটা আপনার নিজের কাছে রাখেন, এই টাকাটা আপনার এখন কাজে লাগবে। সামনে বসে স্যালারি পেলে তখন না হয় একটা ফোন কিনলেন, তখন আমি আমার ফোনটা ফিরিয়ে নিব। আসি। হ্যালো, কেডা? আম্মা, আমি বকুল। তুই তুই কেমন আছিস মা? কই আছিস? বুড়া বয়সে আমাকে তুই এমন কষ্ট দিয়ে গেলি। কেমন আছিস মা? আম্মা, তুমি আমারে মাফ করে দিও। আমি পড়াশোনা করে জীবনে অনেক বড় হইতে চাই। তোমাদের অনুমতি ছাড়া আমি পালায় আসছি। তাই বলে বুড়া বয়সে তুই আমাকে এরকম করে কষ্ট দিবি? তোর বাপ তো তোরে না দেখতে পায়া অসুস্থ হয়ে গেছে, কিচ্ছু খায় না, ঘুমায় না। তুই কই আছিস মা? কেমন আছিস? আমি ভালো আছি আম্মা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, হলেই থাকি। জানো আম্মা, আমি তো 2টা টিউশনি পাইছি। সামনের মাসে বেতন পায়া তোমার টাকা পাঠাই দিব। তুই ছোট মানুষ, এত কিছু কেমনে করলি মা? হ্যাঁ আম্মা, মোকলেস চাচার ছেলে আছে না, আলামিন ভাই? যেদিন তুই পালাই গেছিলি সেই দিন আলামিন আমার লগে যোগাযোগ করছিল, কইছে আমি যেন চিন্তা না করি, তোর সাথে ওর যোগাযোগ আছে এটা কইছে। হো আম্মা, আলামিন ভাইয়ের মাধ্যমে ভার্সিটির এক বড় ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, সেই সব ব্যবস্থা করে দিছে। পোলাটা অনেক ভালো, আমাকে অনেক সহযোগিতা করছে। ওনার নাম রেহান ভাই। তুমি তার জন্য দোয়া করো। আল্লাহ তারে বাঁচাই রাখুক, ভালো রাখুক। আম্মা, আব্বা কই? বাজারে গেছে, এখন আয় নাই। আব্বারে কইও তার মেয়ে ভালো আছে, সুস্থ আছে, আমার জন্য মাফ করে দেয় আব্বা। আমি সকালে আব্বারে ফোন দিয়ে আব্বার সাথে কথা কব। এখন রাখি আম্মা। আচ্ছা, তুই ভালো থাকিস মা, নিজের যত্ন নিস, আর মাঝে মাঝে একটু ফোন দিস মা, চিন্তায় থাকবো। কি আব্বা মা কি রাগ করেছে? বাবা মা সন্তানের সাথে বেশি দিন রাগ করে থাকতে পারে না, দেখবেন খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। সবার তো আর আমার মতো মন্দ কপাল না। আচ্ছা চলেন, হলে চলেন, আপনাকে নামিয়ে দিয়ে আসি। আলামিন ভাই, কেমন আছেন? আর ভালো রে বোন, সংসার, চাকরি, জীবনযুদ্ধ এইসব নিয়েই আছি। এখন আর নিজেকে নিয়ে তেমন একটা ভাবি না। খালাম্মার সাথে কথা হয়েছিল? গতকাল আম্মার সাথে কথা হয়েছে, আজ সকালে আব্বার সাথে কথা বলেছি। এখন খুব হালকা লাগছে। হ্যাঁ, আমি খালাম্মাকে খবর পাঠিয়েছিলাম। হ্যাঁ, আম্মা বলছে। শোন, মন দিয়ে পড়াশোনা করিস, আর সব কিছু ঠিকঠাকভাবে চলছে তো? রেহান ভাই আমার সব কিছু নিজেই ব্যবস্থা করে দিয়েছে। জানেন, উনি না আমাকে 2টা টিউশনি ম্যানেজ করে দিয়েছে। রেহান ভাই না থাকলে তো আমি কোনো কিছুই পেরে উঠতাম না।
সে হচ্ছেন একজন পরোপকারী হাজি দানেশ। নিজের জীবনে কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু মানুষের জন্য একদম জান দিয়ে দেয়। আমি পড়াশোনা শেষ করলাম, চাকরি বাকরি করছি, বিয়ে শাদিও করলাম, আর ও রাজনীতির পেছনে ছুটে না পাইল পদ পদবি, আর না হইতে পারলো নেতা। কি রে শোনা, এখন ওই ক্লিক বেশি করতেছিস? কেমন আছিস? খুব ভালো, সবসময় ভালোই থাকি। সব ঠিকঠাক? বিন্দাস। এখন এসব বাদ দে, পড়াশোনাটা শেষ কর, চাকরি বাকরি কর, বিয়ে কর, লাইফে সেটেল হ। তুই তো রাজনীতির পেছনে ঘুরা জীবনটাই শেষ করে ফেললি। না হইতে পারলি নেতা, আর না পাইলি পদ পদবি। আলামিন ভাই, আপনি কিন্তু কথাটা ঠিক বলেন নাই। আপনি হয়তো জানেন না, এখানকার সাধারণ শিক্ষার্থীরা রেহান ভাইকে নেতাই মানে। হ্যাঁ, কথায় আছে না, গাইতে গাইতে গায়েন। ওর অবস্থা হচ্ছে ওইরকম, অটো নেতা। হ্যাঁ, একদম ঠিক বলছিস। আমার বাকি জীবনও এরকম অটো চলে যাবে। আমার তো হারানোর কিছু নাই, পাওয়ারও কিছু নাই। আচ্ছা বাদ দে, চল কিছু খাওয়া দাওয়া করছিস? মনে আছে আমি আর তুই আগে কিভাবে খেতাম? ক্যান্টিনে যে পাতা ডাল, আলু ভর্তা, ডিম ভাজি, ভাত। চল খাওয়া দাওয়া করি, চল। তুই কি আর শুধরাবি না? সারা জীবন এরকমই থেকে যাবি? দোস্ত, আমার ইমোশনাল করিস না, চল খাই। এই চলো। আমি এক ব্যর্থ মানুষ, জীবন জুড়ে প্রাপ্তির খাতায় একেবারেই শূন্য। হারাতে হারাতে পাওয়ার ইচ্ছেগুলো বিলীন হয়ে গেছে। বহুদিন কোনো স্বপ্ন দেখিনি, বহুদিন ভাবিনি কেউ আমার হোক। কিন্তু ইদানিং বকুলের জন্য কেমন যেন ব্যাকুল ব্যাকুল লাগে। মনে হয় প্রাপ্তির খাতায় বকুল আমার যোগফল হয়ে ধরা দিয়েছে। আজ ওর জন্মদিন, ভালোবাসি কথাটা তাকে বলতে চাই। জীবনে প্রথমবার কিছু পাওয়ার আনন্দ উপলব্ধি করছি, খুব বলতে ইচ্ছে করছে। ভালোবাসি বকুল, আকাশের সমান, ফুল, পাখি, নদীর সমান। বকুল, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। বাহ, খুব সুন্দর আয়োজন। কে করলো এমন আয়োজন? রেহান ভাই, আমি আপনার সাথে কথা বলবো না। আগে বলেন, এত দেরি করে আসলেন কেন? আরে ওইসব কথা রাখো, আজকে তোমার বার্থডে, আগে তোমাকে উইশ করি। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বকুল। হয়েছে, আর পাম দিতে হবে না। ও বকুল, আমার তোমার সাথে একটা কথা ছিল। শুনবো, তবে একজন স্পেশাল মানুষের সাথে আপনাকে পরিচয় করে দিব। শাহির, এদিকে একটু আসো প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ। শাহির, উনি হচ্ছেন আমার রেহান ভাই। ও হ্যালো, আমি শাহিদ। ওর মুখে আপনার কথা অনেক শুনেছি। রেহান ভাই, ও না একটা পাগল। আমার জন্য এমন কিছু নাই যে সে করে নাই। রোদে পোড়া থেকে শুরু করে বৃষ্টিতে ভেজা, আমার জন্য সুন্দর সুন্দর চিঠি লেখা, আরো কত কিছু। তোমার জন্য না করলে কার জন্য করবো বলো?
রেহান ভাই, আমার মতো একজন সাধারণ ঘরের মেয়ের জন্য ও এত কিছু করবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমার সৌভাগ্য যে আমি ওর মতো একটা মানুষ পেয়েছি। আমাদের জন্য প্রার্থনা করবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গল্প করলেই হবে, গেটটা তো কাটতে হবে। ও হ্যাঁ ভাইয়া, প্লিজ আসাই তো, আসো আসো। ভাইয়া আসেন না রেহান ভাই। না, ঠিক আছে, আমার একটা কাজ পড়ে গেছে, আমি আসি। হাসম চল। ভাই আরে দূর পাগলা, যে আমার না টাকা হারানোর কি আছে বল? আমি কষ্ট পাই নাই, আমি কষ্ট পাই নাই, আমি আসলেই কষ্ট পাই নাই। এই তুই কাদা করবি না, তুই কাদা করবি না। আমি কষ্ট পাই নাই, সত্যি আমি কোনো কষ্ট পাই নাই, কোনো কষ্ট পাই নাই। অথই প্রেমে আমি একা পথচারী, অযথাই কেন মনে আশা বেঁধে রাখি। অথই প্রেমে আমি একা পথচারী, অযথাই কেন মনে আশা বেঁধে রাখি। হারানোর ব্যথা নিয়ে হেরে গেছি এ শহরে, হারানোর ব্যথা নিয়ে হেরে গেছি এ শহরে। আমায় জীবনে কেউ আগলে রাখেনি, আমায় জীবনে কেউ আগলে রাখেনি। সময়ের ব্যবধানে চেনা যত মুখ আছে, হারিয়ে ফেলে আমি পুরে পুরে ছাই। সময়ের ব্যবধানে চেনা যত মুখ আছে, হারিয়ে ফেলে আমি পুরে পুরে ছাই। আমারও তো মন ভাঙে অভিমানে একা রাতে, এই তুমি পাশে থাকো, এই তুমি নাই।
মেন্টালি শক্ত হইতে হবে। জিনিসটা যদি আপনি অ্যাডাপ্ট না করতে পারেন তাহলে কিভাবে সম্ভব বলেন ভাই? আমি তো আসলে কিছুই ঘৃণ আপনার ব্যাপারে। কি সমস্যা রেহান ভাই? আপনাকে তো আজকাল খুঁজেই পাওয়া যায় না, সারাদিন কই থাকেন? হ্যাঁ বলো, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। ক্লাস শেষ করে হলের দিকে যাচ্ছিলাম, আপনাকে দেখলাম, ভাবলাম একটু কথা বলে যাই। বকুল, তোমাকে একটা কথা বলার ছিল। শাহের ছেলেটা না ভালো না, তুই পারলে একটু ওকে এড়িয়ে চলো। কি সব যাতা বলছেন আপনি? দেখেন, আপনার প্রতি আমার যে রেসপেক্টটা আছে সেটা না নষ্ট করবেন না। শোনেন, বারবারই কিন্তু আপনি করতেছেন। রেহান ভাই আপনার ভালোর জন্যই বলতেছে, সে কখনোই আপনার খারাপ চায় না। আর আমার ভাই তো আপনাকে পাগলের মতো। অসীম, এটা কি হলো ভাই? আপনি কিছু বললেন না, আমারও কিছু বলতে দিলেন না। এই যে এখন যাইতেছে, আপনার রিজেক্ট করে যাইতেছে। এটাই ছিল আপনার জন্য, এটাই বেটার ছিল ভাই। আমি আপনার সাথে এত বছর যাবত আছি ভাই, আপনি তো আমার কথা শুনেন, কারো কথা না শুনলেও। আপনি বলেন, আপনি যদি আপনি ভালোবাসার কথা না বলতে পারেন তাহলে মেয়ে বুঝবে না। আপনি বলেন, যেমনি হোক বলেন, বলতে হবে, বুঝাইতে হবে। তাহলে সে যদি না জানে তাহলে রিয়াকশনগুলো এমনি হবে ভাই, এটা মানতে হবে আপনার। প্লিজ ভাই। দেখ সুমন, যেভাবে পারিস ওর মাথা থেকে গেও ভূত সরা। কোথাকার কোন গেও ভূত, কোন অজপড়াকার মেয়ে, সে কিনা আমার ছেলের সাথে। মান ইজ্জত আবার আর কিছু থাকলো না। আচ্ছা চাচা, আপনি একটু শান্ত হন। দেখেন, ও তো আমাদেরই রক্ত, আমাদের বংশের ছেলে। আমিও চাই না যে আমাদের বংশের নামটাও কোথাও খারাপ করুক। আমার মনে হয় কি চাচা, ও তো বয়স কম, একটু ইমোশনালি ভুল করে ফেলছে। ওকে একটু ঠিক মতো বুঝিয়ে বললে অবশ্যই বুঝবে। দেখ, পারলে বোঝা। আমি অনেক সহ্য করেছি, তো চাচি মারা যাওয়ার পরে ওর জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি। আর সেই ছেলে আমাকে আমাকে এই প্রতিদান দিচ্ছে। আমার মনে হয় চাচা, আর দাঁড়াও। কি সারাদিন ওই গেও পেতনির সঙ্গে ছিলিস না? খুব খারাপ হয়ে যাবে কিন্তু শাহিদ, এখনো সময় আছে। এই গেও ভূত থেকে তোর মাথা থেকে নামা। হ্যাঁ বাবা, তোমাকে আমি কতবার বলেছি ওর নাম বকুল, ওকে গেও ভূত পেতনি রাখবে না। তুমি যখন ওকে গেও ভূত পেতনি রাখো, আমার নাম পায়ের রক্ত মাথায় উঠে যায়। দেখলে দেখলে তোমার সঙ্গে কেউ ব্যবহার করলো। চাচা চাচা, আপনি একটু শান্ত হন, আমি দেখছি পুরো বিষয়টা, আমি সামলাচ্ছি। আপনি বসুন তো, শান্ত হয়ে বসুন। খোঁজ নিয়ে যতটুকু জানলাম, আপনি একজন ব্যর্থ ছাত্র নেতা। যাই হোক, কথা সেটা না। আমি যে জন্য এসেছি সেটা হচ্ছে বকুল। শুনেছি বকুল আপনার কথা অনেক শোনে, আপনাকে মানে। ওকে বলে দেবেন ও যেন শাহির থেকে দূরে থাকে, অনেক দূরে। তা না হলে ও যেখান থেকে এসছে স্ট্রেট সেখানে চালান করে দেব। মানে মানে না বুঝতে পারার মতো এতটা বোকা তো আপনাকে দেখে মনে হয় না, দেখে তো বুদ্ধিমানই মনে হয়। শুনুন, আমাকে কঠিন হতে বাধ্য করবেন না। আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে বকুলকে বোঝান ও
ও যেন শাহির থেকে দূরে থাকে, আর তা না হলে ওর কপালে শাহির নয় শনির দশা জুটবে। আমি কিন্তু আর আসবো না কথা বলতে। রেহান ভাই, আমি তো আর পারছি না। শাহিদের পরিবারের লোকেরা আমাকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। প্রায় টিউশনি থেকে ফেরার পথে কিছু লোক আমাকে ফলো করে। জানেন আজকে কি হয়েছে? কিছু ছেলে আমাকে দূর থেকে মেরে ফেলার হুমকি দিয়েছে। শাহিদ তো আমাকে ছাড়া বাঁচবে না। রেহান ভাই, আমি এখন কি করব? বকুল, তুমি এই শহরে অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে এসেছো, কিন্তু তুমি ভুল পথে পা বেরিয়েছ। এখনো সময় আছে, তুমি চাইলে নিজেকে ওখান থেকে গুটিয়ে নিতে পারো। শাহির ছেলে হিসেবে খুব একটা ভালো মানুষ না। আমি সব বুঝতে পেরেছি। আপনিও বাকি সবার মতো টাকা খেয়েছেন। শাহিরের বাবা আপনার মাথা টকিয়ে নিয়েছে। বকুল, এই শহরের বেশিরভাগ মানুষই মিথ্যে। ওরা প্রেম ভালোবাসা এগুলো মুড়ি মুরগির মতো সস্তা মনে করে। ওরা তোমাকে প্লিজ, আপনার কাছ থেকে আর একটা কথা আমি শুনতে চাই না। আপনাকে না আমি খুব ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু আপনিও ঠিক তাদেরই দলে। আচ্ছা, আমরা কার জন্য অপেক্ষা করছি? আর ওদেরই বা আসতে তো দেরি হচ্ছে কেন? আরে বিয়ে শাদী করতে তো সাক্ষী লাগে, সাক্ষী ছাড়া কি আর বিয়ে হয় বলো? আর তাছাড়া আমরা তো এই জায়গা থেকে আর অনেক ভিতরের দিকে যাব। ওই রাস্তাগুলো আসলে আমি ঠিক মতো চিনিও না, এর জন্যই ওদের আসতে বসছি। ওরা আসলে আমাদেরই সুবিধা হবে। এক মিনিট, আরো ভেতরে যাব কেন? আরে পাগল, শহরে থাকলে তো আমার বাপ আর ভাই একাই যথেষ্ট আমাদের খুঁজে বের করে ফেলার জন্য। যে করেই হোক আমাদেরকে আজ রাতের মধ্যেই বর্ডার ক্রস করতে হবে। আচ্ছা, তুমি না আমাকে বললা বিয়ে করে তোমার ফ্যামিলিকে ম্যানেজ করবা, তাহলে আমরা বর্ডার পার হবো কেন? ওফ বকুল, তুমি না এখন আসলে অনেক বেশি বুঝতেছো। জাস্ট কয়েকটা দিনের জন্য আমাদের একটু লুকায় থাকতে হবে, তারপর তো আমরা আবার ফিরে আসবো। আচ্ছা, আমি একটু দেখি ওরা কোন পর্যন্ত আছে। হ্যাঁ, এই শাহির শুধু আমার জীবন না, এমন আর অনেক মেয়ে জীবন নষ্ট করেছে। আত্মসম্মানের পর হয়তো কেউ মুখ খুলতে পারেনি, হয়তো ওর ব্ল্যাকমেলের শিকার হয়েছে, কিন্তু কাউকে না কাউকে তো মুখ খুলতেই হবে। তা না হলে আমার মতো আরো অসংখ্য মেয়ে জীবন নষ্ট হয়ে যেতে পারে। শাহির একজন সিরিয়াল র্যাপিস্ট, ওর একটা গ্যাং আছে। মেয়েদের সাথে ভালোবাসার অভিনয় করে তাদেরকে গ্যাং রেপ করে, তারপর দালাল চক্রের কাছে তাদেরকে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেয়। আমি সৌভাগ্যক্রমে সেই দালাল চক্রের হাত থেকে রক্ষা পেয়েছি। আমার কাছে সমস্ত প্রমাণ আছে, এমন ভুক্তভোগী অনেক মেয়ে আছে যারা সবাই শাহিরের বিরুদ্ধে মুখ খুলবে। বকুল নামে এক মেয়ে শাহিরের বর্তমান টার্গেট। পুলিশের কাছে আমি অনুরোধ করব, শাহিরকে গ্রেপ্তার করুন আর বকুলকে বাঁচান। ছাত্রনেতা রেহান ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাকে খুঁজে বের করেছেন এবং অনেকগুলো মেয়েকে বাঁচাতে আমাকে উদ্বুদ্ধ করেছেন। তিনি চেয়েছেন বলে হয়তো আজকে আমি আপনাদের সামনে আসার সাহস পেয়েছি। শাহিরের মতো ক্রিমিনালের বিরুদ্ধে আমি রাজসাক্ষী দিতে সম্মত হয়েছি।
তোরে না আমার ওই দিনই সন্দেহ হয়েছিল। তোরে যদি আমি ওই দিন খাই দিতে পারতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হয় না। এটা আমার দিল। আমি যদি না চাই তুই এখান থেকে বাইরেতে পারবি না। আর তোর আজরাইল তোর এখানে টানে নিয়ে এসে তুই জানোস না তুই করেছিস। ভাইয়া ভাইয়া ও আমার এনে গুটি করছে, ওর অ্যারেস্ট করো। ও তাই? হ্যাঁ, অ্যারেস্ট তো করতেই হবে। তাই ওকে অ্যারেস্ট করো। দাঁড়াও, তোর মতো একটা মানুষ যে আমার আপন চাচাতো ভাই, এটা ভাবতে আমার এখন ঘৃণা লাগতেছে। ছি, আয় ওকে গাড়িতে তুলেন, যান। এসব কি হচ্ছে ভাইয়া? ভাইয়া থ্যাংক ইউ রেহান সাহেব। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি আপনি ব্যর্থ নয়, একজন সফল ছাত্রনেতা। আপনার জন্য আজকে শুধু বকুল না, অনেক সাধারণ ছাত্রীর জীবন বেঁচে গেল। আপনি আসলে একটা মহান কাজ করেছেন। স্যালুট আপনাকে। ও বকুল, আপনাকে একটা কথা বলি। আমি যখন আপনার ইউনিভার্সিটিতে আপনার ব্যাপার খোঁজখবর করতে গিয়েছিলাম, তখন জানতে পারলাম রেহান আপনাকে অসম্ভব রকমের ভালোবাসে। কিন্তু আপনি সেটা বুঝতে পারেননি কখনোই, বরং আপনি একটা পচা শামুকে পা কাটতে যাচ্ছিলেন। আপনার লাইফটাই হয়তো শেষ হয়ে যেত। সেখান থেকে রেহান কিন্তু আপনাকে বাঁচিয়েছে। আমার মনে হয় রেহানের মতো কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। ভালোবাসার মানুষটাকে আগলে রাখুন। দেখুন, আজকে যদি আপনার জায়গায় আমার আপন বোন হতো, তাহলেও কিন্তু আমি রেহানের মতো একজন মানুষকে বেছে নিতাম পাত্র হিসেবে। রেহান ভাই, কোথায় যাচ্ছেন? আমাকে সাথে নেবেন না? অথই প্রেমে আমি একা পথচারী, অযথাই কেন মনে আশা বেঁধে রাখি। অথই প্রেমে আমি একা পথচারী, অযথাই কেন মনে আশা বেঁধে রাখি। হারানোর ব্যথা নিয়ে হেরে গেছি এ শহরে, হারানোর ব্যথা নিয়ে হেরে গেছি এ শহরে।